তোরে বলে লাভ নেই। এই রূপা, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে তুই চলে যাবি। আর তুই এই বাড়িতে থাকলে আমরা এই বাড়িতে কখনো আসবো না। আর শাওন, তোরে কয়েকদিনের সময় দিচ্ছি। আলোর কাছে মাপ চেয়ে সসম্মানে আলোকে এই বাড়িতে নিয়ে আসবি। আলো যদি না থাকে তাহলে মনে রাখ, তোর বোনেরা মরে গেছে। হায় হায় আল্লাহ, দেখছো কাল ছাপিনি গেল তো গেল, আমার সংসারটারে ভাঙা দিয়া গেল। চুপ, একদম চুপ। তোর কান্নার আওয়াজ আমার সহ্য হচ্ছে না। কখনো তোকে কিছু বলি নাই, কিন্তু আজ চুপ থাকতে পারলাম না। আমি মুখ বুজে তোদের কাহিনী দেখতাম, কিছু বলার সাহস থাকতো না। নিজেকে দোষ দিতাম, কেন একটা মেয়ের জীবন নষ্ট করলাম। আলোরে পছন্দ করে বউ বানিয়ে এই বাড়িতে আনছি। মাইয়াটা এত ভালো, আর তারে কাল সাপিনি বলস? আরে বলতো, কখনো কি আলো তোর সাথে উঁচু গলায় কথা বলেছে? শাওন, তুই বল, কখনো ও তোর কথার অমান্য করেছে? তোদের কাছে কি কিছু চেয়েছে? তোরা যা বলতি তাই করতো, কিন্তু তার বিনিময়ে তোরা কি দিলি? চিন্তা কর। সুযোগ পেলেই তোর এই বঞ্জি কাজের অর্ডার দিয়ে বসতো। রাত বিরাতে শাওনের ঘরে গিয়ে এই খাবে সেই খাবে বলে আলোর ঘুম হারাম করে দিছে। এইগুলো কি তোর চোখে পড়েনি? শাওনের মারে কত ভুল করলি, শাওনের মারে কত ভুল করলি। সংসার আলো না, তোরাই ভেঙে দিলি। সোনার হরিণকে চিনতে পারলি না? এখনো সময় আছে, আলোর কাছে মাপ চেয়ে নিয়ে আয়। শাওন চুপ করে মাথা নিচু করে আছে। কথাগুলো তীরের মতো লাগছে। সত্যি তো, কি না করেনি আলোর সাথে? মানসিকভাবে অত্যাচার করেছে, কত রাত না খেয়ে নির্ঘুম থেকেছে। আজ সত্যি নিজের মাঝে অপরাধ বোধ কাজ করছে। আর একটা কথা কি তুই জানিস? তুই সত্যি আলোর যোগ্য ন। তুই থাক তোর মতো, আর তুই রূপা, তুইও থাক। আজ আমি এই বাড়ি একেবারের জন্য ছেড়ে দিলাম। অমানুষেরা আমার আপনজন হতে পারে না। রূপারে, কি করলি তুই? এগুলো কেন করলি? একটা মানুষকে তিলে তিলে এইভাবে মারলি? ছি ছি ছি। আপা, চল, এই বাড়িতে থাকলে আমাদের উপরও এমন প্রভাব ফেলবে। আব্বা, আপনিও আয়সা পড়েন আমাদের সাথে, এরা থাকুক। সূচি আর সাথী বের হয়ে গেল। পেছন পেছন শাওন ও শাওনের মাও বেরিয়ে গেল। সাথী আর সূচিকে ধরে রাখছে। আপারে, আমাকে মাফ করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সূচি, আমাকে মাফ করে দে, আমি আলোকে খুঁজে নিয়ে আসবো। তোরা এভাবে চলে যাবি না প্লিজ। বলি দুবোনের পায়ের কাছে বসে পড়ল। মাগো, যাইও না আমারে রাইখা, আমার ভুল হইয়া গেছে। রূপারে আর রাখমু না, আর পোলার বউরে বাড়িতে আনমু, আর কষ্ট দিমু না। সত্যি বলতাছি গো, মাগো যাইও না। শাওনের বাবার চোখও ছলছল করছে। এভাবে সংসারটা কেমন এলোমেলো হয়ে গেল। রূপাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। শাওন আলোর ভাইয়ের বাড়িতে গেল। সেখানে আকরাম ও ফাতেমা তাকে অপমান করে বাড়িতে ঢুকতে দেয়নি। অনেক জায়গায় খুঁজেও আলোর কোনো খোঁজ পেল না শাওন। আলো নিজে বিয়ের কাবিননামার একটি ফটোকপি নিয়ে গিয়েছিল, আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়েছে। একজন কাজের সাথে কথা বলে ডিভোর্স পেপার তৈরি করে পাঠিয়ে দিল শাওনের কাছে। আলো নিজের সোনার চেন ও আংটিটা মনিরার কাছে বিক্রি করে দিয়েছে, যা তার বাবার দেয়া ছিল। আর মনিরার কাছে বিক্রি করার কারণ হলো নিজের কাছে টাকা হলে যেন আবার কিনে নিতে পারে। মনিরা টাকা দিতে চেয়েছে, কিন্তু আলো নেয়নি। একটা মানুষের কাছ থেকে আর কত কি নিবে? কাবিননামার টাকা নেয়ারও ইচ্ছা নেই আলোর। সে আর পেছনে ফিরে তাকাতে চায় না। শাওনের বোনরা সত্যিই বাড়িতে আসবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছে। এর চেয়ে বড় শাস্তি আর কিছুই না। শাওনের বাবা অনেক কষ্টে জমি বিক্রি করে মুদির দোকান দিয়েছিল, যাতে শাওন কোনো কাজ করে, কিন্তু কাজ কম, জুয়া খেলায় সব শেষ। তাই দোকান তিনি ফেরত নিয়ে নিজেই দোকানদারি করছে। শাওনকে উনি আলাদা করে দিয়েছে, বলেছে শাওন এখানে থাকলে তার মেয়েরা আসবে না, তাই শাওন যেন অন্য কোথাও চলে যায়। শাওন আজ শূন্য। শত অনুতপ্ত হলেও পুরনো দিন ফিরে পাওয়া যায় না। শাওনের মা তার এমন ভাঙা সংসার দেখে আফসোস করছে। কি হয়ে গেল? আলো চলে যাওয়ার 2 মাস হয়ে গেল। আলো নিজের জন্য একটা রুম ভাড়া করে নিয়েছে। সেখানে সে কিস্তিতে একটা সেলাই মেশিন কিনেছে। আপাতত ঘরে কিছু নেই, সামান্য টাকা ছিল, তা দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনেছে। একটা ঘরে কি না লাগে সেগুলো আস্তে আস্তে কিনবে। প্রথমে অল্প করে শুরু করতে চায়। মনিরা অনেকবার বলেছে তার সাথে থাকতে। আলো কারো উপর বোঝা হতে চায় না, কিন্তু মনিরা তাকে একটা ভালো ঘর নিয়ে দিয়েছে। মনিরা পরিচিত হওয়ায় ঘর ভাড়া কমিয়েছে। মানুষ বড়ই অদ্ভুত, চেনা নাই জানা নাই একজনকে সাহায্য করছে। মনিরার এই ঋণ কোনো দিন পূরণ করতে পারবে না আলো। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে, তাই আশেপাশের ছোট ছোট প্রাইমারি স্কুলের বাচ্চাদেরও পড়ায়। মনিরা বাচ্চাগুলোকে জোগাড় করে দিয়েছে। আশেপাশে দর্জি তেমন না থাকায় আলোর জন্য সুবিধা হয়েছে। নিজের কাজ দিয়ে নতুন জীবন শুরু করেছে আলো।
প্রথম জামা, প্রথম কাস্টমার মনিরাই ছিল। সে অনেকগুলো জামা বানায়, কিন্তু বিনিময়ে আলো তার কাছ থেকে টাকা নেয় না, নিতে চায় না। থাক না, বড় বোনের কাছ থেকে কি টাকা নেওয়া যায়? তারপরও মনিরা জোর করে আলোকে কয়েকটা 3 পিস উপহার দেয়। টাকা না দিয়ে উপহার দিয়ে টাকাটা যেমন শোধ করলো, তেমনি আলোর প্রয়োজনও মিটলো। আলো দিনকাল ভালোই যাচ্ছে, নতুন কিছু শুরু করেছে। একটু কষ্ট হবে, আস্তে আস্তে নিজের ঘরকে সুন্দর করে নিজের মতো সাজাবে আলো। নিজের কষ্টের টাকায় সাজানো নতুন জীবন, নতুন সংসার। ওদিকে আধারকে খোঁজে বের করে আকরাম, সব জানায় আধারকে। নিজের প্রিয়তমার এমন নির্মম কষ্টের কথা সহ্য হচ্ছে না আধারের। কোথায় খুঁজবে আধার আলোকে? আকরাম যাওয়ার আগে আলোর একটা ছবি দিয়ে যায়। বয়স তখন 24। ছবিটা আলোর বিয়ের দিন তোলা। আকরাম তুলে নিজের কাছে রেখেছে। যে করে হোক তার বোনকে সুখ এনে দিবেই, আর সেই সুখ আধারের সাথে থাকলেই পাবে। আসলে এমনিতেই হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে হারিয়ে গেলে কি খুঁজে পাওয়া যায়? সেটা বড়ই কষ্টকর ব্যাপার। আধার নিজের হাতে প্রিয়তমার ছবিটি নিয়ে রেখেছে। ছবিটি দেখতে হাত কাঁপছে। ঠিক কত বছর পর দেখতে যাচ্ছে তার আলোকে। অনেক চেষ্টা করেছিল আলোকে দেখার, কিন্তু পারেনি। আলো বাড়িতে ঢুকতে দিত না তার দাদি। আলোকে বাইরে বের হতে দিত না। প্রয়োজনে বের হলে ওর মা সাথে করে বের হতো। আর সে মনে মনে ভাবছে, এখান থেকে যেতে আমার অনেক সময় লাগতো, অনেক অপেক্ষা করতাম এক নজর দেখার জন্য। অবশেষে দেখতে পারবো আধারের আলোকে, সরাসরি না হোক ছবি দেখি। নতুন করে আসার আলো যখন পেয়েছি তখন আর হাতছাড়া করব না। চেষ্টা করে যাব তোমাকে আমার জীবনের সাথে নিয়ে চলতে। অবশেষে আধার তার প্রিয়তমার ছবিটি দেখেই ফেলল। ভালোবাসার মানুষ যেমনই হোক, তার কাছে সবচেয়ে সুন্দর রমণী লাগে। মন ভরে গেছে ছবিটা দেখছে, সাথে চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। বাসায় গিয়ে সবাইকে আলোর ছবি দেখালো। সবাই অনেকটা চিন্তিত, কিন্তু আধার খুব খুশি। এবার আলোকে খোঁজার পালা। আলোকে যে করে হোক খুঁজবে সে। এভাবে 6 মাস কেটে গেল। আলো এখন ভালোই আছে। সে সেলাইয়ের পাশাপাশি 3 পিস বিক্রি করে। নিজের ঘরের সামনেই রমজান মাসে ইফতার বানিয়ে বিক্রি করেছে। চিন্তা করে রেখেছে পিঠাও বিক্রি করবে। এলাকাটা শহর হওয়ায়, বাজার একটু দূরে হওয়ায় কেনা বেচা ভালোই চলে আলোর। সাথে বাচ্চাদের পড়ানো নিয়ে তার জীবন চলছে। এখন আর খাবার জন্য অপেক্ষা করতে হয় না, না খেয়ে ঘুমাতে হয় না, নির্ঘুম থাকতে হয় না। আলো নিজের বর্তমান পরিস্থিতির কথা গার্লস গ্রুপে শেয়ার করে। সবাই খুশি হয়েছে। অনেকে আবার বলেছে মনিরার মতো কাউকে পেলে চলে যাবে। আলো সেখানে বলেছে, সবাই মনিরা আপুর মতো ভালো হয় না, অনেক প্রতারক ধোঁকাবাজও আছে। তাই যা করার ভেবেচিন্তে করতে হবে, নিজেকে চিনতে হবে। তুমি কি পারো তা দিয়েই শুরু করো, বাকিটা না হয় আল্লাহই ঠিক করে দিবে। কেউ পাশে থাকুক আর না থাকুক, সৃষ্টিকর্তা সবসময় আমাদের পাশে থাকে। ওদিকে আকরাম আলোর চিঠিটা লুকিয়ে রেখেছে। চিঠিতে কি আছে ফাতেমা জানে না। একদিন ফাতেমা চিঠিটা চুরি করলো। চিঠি পড়ে তার চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়লো। চিঠিতে লেখা ছিল, প্রিয় ছোট ভাই, আশা করি ভালো আছিস আর ভালো থাকবি। আজকের কথাগুলো লিখছি হয়তো আমার প্রথম ও শেষ কথা, মনোযোগ দিয়ে পড়বি। যখন তোর জন্ম হয়েছিল সারা বাড়ির সবাই অনেক খুশি ছিল, আমিও খুশি ছিলাম। আমি তোকে দেখার জন্য, কোলে নেওয়ার জন্য ব্যাকুল ছিলাম। কিন্তু তখনও দাদি তোর আর আমার মাঝের তফাৎ বুঝিয়ে দিয়ে আমাকে একটা রুমে আটকে দিয়েছিল। তখন বাবা সবেমাত্র বিদেশে গিয়েছে। আমি সারাদিন ওই রুমে ছিলাম। এরপর পাশের বাসায় ছোট দাদি এসে আমায় নিয়ে গিয়েছিল। জানিস, তোকে না আমার কোলে নিতে অনেক ইচ্ছা করতো, কিন্তু কখনো হয়ে ওঠেনি। ভাবছিস এত ছোটবেলার কাহিনী কিভাবে মনে আছে? আসলে আমরা সুখের চেয়ে দুঃখের কথা বেশি মনে রাখি। আস্তে আস্তে আমরা বড় হচ্ছিলাম। তুই ছোট থেকেই কথা কম বলতি, কিন্তু সারা দিন আমার পিছু পিছু ঘুরতি আর আমার জামা কাপড় পরে ফেলতি। সেই জামা আমি ছোট করে নতুন করে বানিয়ে দিয়েছি। জামাটা তোর পছন্দের ছিল, তাই নিজের কাছে রেখে দিতাম। তোর যদি মেয়ে হয় আমার পক্ষ থেকে দিয়ে দিস। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু প্রকাশ করিনি। মনে আছে আমার রিং, কানের দুল দাদি খুলে নিয়ে গিয়েছিল আর তুই দাদির সাথে ঝগড়া করে আমায় এনে দিয়েছিলি? সেটা আমি তোকে দিয়ে দিলাম, এটা তোর মেয়েকে দিস। এর চেয়ে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে ভাই। যাক, অনেক কথা বললাম, বলার কারণও আছে। বাবা মারা যাওয়ার পর তুই একদম চুপচাপ ছিলি। তুই আমার কাছে যত কম আসতি, কিন্তু দূরে থেকেও আমায় সাহায্য করতি। সবাই যখন আমায় দোষারোপ করছিল বাবার মৃত্যুর কারণে, তুই তখন এক কোনায় চুপ করেছিলি, অসহায়ের মতো আমার দিকে চেয়েছিলি। আমার জন্য তুই এটা সেটা নিয়ে আসতি। অবশেষে ফাতেমাকে নিয়ে এলি যাতে আমার কষ্ট কম হয়। ফাতেমাকে পারলে আগেই নিয়ে আসতি, কিন্তু তোদের বয়স কম হওয়ায় পারিসনি। ফাতেমা মেয়েটা খুব ভালো, আমার বেশ পছন্দ হয়েছে রে। ওর খেয়াল রাখিস। আমার জন্য কিছু আনলে ফাতেমাকে দিয়ে পাঠাতে প্রথমে বলতি ফাতেমার জন্য এনেছিস, পছন্দ হয় নাই তাই আমাকে দিয়ে দিলি।
এতেও দাদি কিছু বলতো না আমাকে সাহায্য করতে পারলে। আমার বিয়ে করতে করতে 24 বছর হয়ে যায়। দাদি আমাকে যার তার সাথেই বিয়ে দিয়ে দিত, কিন্তু তুই তার মাঝে আটকায় দিতে পারিনি। তুই নিজের পড়াশোনার পাশাপাশি কাজ নিয়েছিলি যাতে করে আমার কষ্ট কম হয়। ছোট হয়ে বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করেছিস। শাওন যখন টাকার জন্য আসে, তুই কেন টাকা দিয়ে দিলি? আরে বোকা, আমায় জিজ্ঞেস করতি। তুই যেদিন টাকা নিয়েছিস তার পরের দিন আমি এসেছিলাম তোর শ্বশুর বাড়ি। আমায় তোর বাড়িতে যেতে মানা করে। সে আমায় বলেছে আমি যদি এই বাড়িতে আসি তাহলে ফাতেমাকে নিয়ে যাবে, আর দিবে না। তাই আমি আসিনি। তুই ওনাকে কিছু বলিস না। সব মাই চায় তার মেয়ে ভালো থাকুক। এখানে উনি চেয়েছে ওনার মেয়ে যেন ভালো থাকে। উনি তোমার কথা ভেবেছে। তুমি কত কষ্ট করে কাজ করছো, তার উপর এতগুলো টাকা দিয়ে দিলে। আমি কখনো আসবো না। হ্যাঁ, ঠিকই আসবো না। ওনার কথার জন্য নিজের জন্য চলে যাচ্ছি বহুদূর, এক অচেনা শহরে, যেখানে কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না। অনেক কথা বললাম, এবার শেষ কথা শোন। তোর মেয়ে হলে তোর মেয়ের জন্য কিছু করে যাবি। তারও অবস্থা আমার মতো হবে। আর বিয়ে দেওয়ার আগে দেখে শুনে বিয়ে দিস। বিয়ে দিয়ে খোঁজ খবর নিবি, বাবা হওয়ার সব দায়িত্ব পালন করবি ভালো মতো। আর একটা কথা, শাওনের সাথে আমি সুখী ছিলাম না। তাদের নানান অত্যাচার আমি দিন দিন সয়ে যাচ্ছিলাম, শেষ হয়ে যাচ্ছিলাম। না ঠিক মতো খেতে পেরেছি, না ঘুমাতে। কিন্তু শাওনের 2 বোন খুব ভালো, আমায় অনেক ভালোবাসে। শাওন আজকে আমায় বলেছে তোর কাছ থেকে টাকা নিয়ে যেতাম, টাকা না নিলে যেন আমি মুখ না দেখাই। শাওনের এই কথাটাই আমি রাখলাম। সত্যি আমার মুখ আর দেখাবো না শাওনকে। শেষবারের মতন তোকে সব বলে দিলাম, কারণ তোর জানার দরকার আমি কেন চলে গিয়েছি। আমাকে খুঁজে লাভ নেই, পাবি না আমায়। তার চেয়ে ভালো নিজের খেয়াল রেখে ভালোভাবে সংসার করো। ফাতেমার খেয়াল রেখো, মায়ের যত্ন নিও, আর দাদিরও খেয়াল রেখো। ভালো থেকো। তোকে দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তোর সাথে দেখা হলে তুই আমাকে দেখলে যেতে দিবি না। তাই আমি তোর আড়ালেই চলে যাচ্ছি ভাই। এতে তোর বড় বোন আলো। ফাতেমা চিঠিটা পড়ে তার মায়ের সাথে অনেক রাগারাগি চিল্লাচিল্লি করছে। চিঠি পড়ে সে খুব করে কাঁদছে। এখন বুঝলো আকরামের কেমন লেগেছে, সে কেন এত কেঁদেছে আর কেন কাঁদে। 8 মাসের শেষের দিকে পড়েছে। ফাতেমা এভাবে চিল্লাচিল্লির ফলে পেটে অনেক ব্যথা শুরু হয়ে গেছে। ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অবশেষে আকরাম ও ফাতেমার কোল জুড়ে এলো ছোট্ট একটি পরী। একটি মেয়ে বাবু জন্ম হলো। এটাই আকরাম চেয়েছে। পরম আদরে নিজের মেয়েকে ভালোবাসছে, আদর করছে। নিজের মাকে সবাইকে বলছে তার মেয়ে হয়েছে। নিজের দাদিকে 50 বার জানিয়েছে তার মেয়ে হয়েছে। মিষ্টি নিয়ে সবার প্রথম দাদিকে খাইয়ে বলেছে, আমার মেয়ে হয়েছে। ছেলের জন্য অনেক দোয়া করেছিলেন, আপনার দোয়া কবুল হয়নি দাদি। আমার মেয়ের সাথে যদি উল্টা পাল্টা কিছু করেন না, খবর আছে আপনার। মেয়ের নাম রাখা হয় আফরা ইসলাম ফারজানা। আলোর দাদি নিজের ভুল বুঝতে পেরেছে। তিনি নিজের নাতনির কাছে ক্ষমা চাইবে। অনেক বড় ভুল করে ফেলেছে তিনি। আকরামকে বলেছে আলোকে নিয়ে আসতে। অনেক খোঁজাখুঁজি করেছে। একদিন আলো বাজার করে বাসায় ফিরছিল। তো সামনে স্কুল কলেজে 2-3 জন ছেলে বসে বসে আড্ডা দিচ্ছে। আলোর থেকে বয়স অনেক ছোট। আলো হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ছেলেগুলো আলোকে দেখে বাজে মন্তব্য করলো। আলো এক নজর ছেলেদের দিকে দেখে চলে গেল। একটু সামনে গিয়ে আশেপাশে কয়েকটা দোকানদারকে জিজ্ঞেস করলো ছেলেগুলোর ব্যাপারে। দোকানে বলল এলাকার স্থানীয় ছেলেগুলো, ভদ্র পরিবারের ছেলে, এখানে বসে থাকে। আলো তাদের নাম জিজ্ঞেস করলো। একজন রিফাত, অনিক, সাগর। তাদের ঠিকানা নিয়ে নিল। এরপর বাসায় চলে গেল। পরের দিন সকালে রিফাত ঘুম থেকে উঠে নিজেদের ড্রয়িং রুমে এসে অবাক। মুহূর্তে ঘেমে একাকার হয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না, কারণ তার মায়ের সামনে বসে আছে গতকালের সেই মেয়ে। দুজন কথা বলছে। রিফাত তার মাকে খুব ভয় পায়। রিফাত জলদি ঘুরে নিজের ঘরে পা বাড়ালো। আর অমনি তার মায়ের ডাক। রিফাতের মায়ের সামনে বসে আছে আলো, আর তাকিয়ে আছে রিফাতের দিকে। রিফাত এক জায়গায় দাঁড়িয়ে আছে, ভাবছে এই মেয়ে তার বাসা চিনল কিভাবে। নিশ্চয় তার মায়ের কাছে নালিশ করে দিয়েছে। কিভাবে নিজেকে বাঁচাবে তাই ভাবছে। তার ভাবনায় পানি ঢেলে দিল আলো। রিফাত, এদিকে এসো। রিফাতের মা হাসি মুখে রিফাতকে ডাক দিল। রিফাতের গা শিউরে উঠল। তার মা হাসি মুখে ডাকছে কেন? নিশ্চয়ই আজ তার খবর আছে। রিফাত তাদের সামনে গিয়ে আমতামতা করলো। আলো রিফাতকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, আন্টি, আপনার ছেলে এত ভদ্র, এত ভালো যে কি বলবো। সবার সাথে ভালো ব্যবহার করে, আর ওই দিন আমার সাহায্য করেছে। তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনি ভালো শিক্ষা দিয়েছেন, তাই আজ এত ভালো ভালো কাজ করছে রিফাত। আমি আমার ছেলেকে সবসময় বলি মানুষ বিপদে পড়লে সাহায্য করতে। আজ আমি সার্থক। সত্যি খুব ভালো লেগেছে। তুমি যে এসেছো আমি খুশি হলাম। এইভাবে আসা যাওয়া করো। রিফাত যখন তোমাকে বড় বোন বলেছে
এই বাড়ি নিজের মনে করো। রিফাত অবাকে শেষ পর্যায়ে চলে গিয়েছে। তার মায়ের আর আলোর কথোপকথন শুনে আগামাথা কিছুই বুঝতে পারছে না। তাই ৭-৫ না ভেবে প্রশ্ন ছিল আলোর দিকে। আপনি কিসের কথা বলছেন আপু? আমি বুঝতে পারছি না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রিফাত। এমা, ভুলে গেছো কালকের কথা? রিফাতের কালকের কথা শুনে গলাটা শুকিয়ে গেল। আলো রিফাতের অবস্থা দেখে হালকা হেসে বলল, আরে কালকে না আমাকে কিছু বখাটে ছেলে উত্ত্যক্ত করছিল, আর তুমি আর তোমার বন্ধুরা আমায় বাঁচালে। আমাকে সুন্দর করে সাবধানে বাছায় পৌঁছে দিয়েছো, মনে নেই? রিফাত আলোর কথা শুনে টাসকি খেয়ে আছে। জানেন আন্টি, রিফাত যাওয়ার আগে বলল আপনি আমার বড় বোনের মতো, কোনো সমস্যা হলে আমাদের বলবেন, আমরা সাহায্য করব। আপনার ছোট ভাইগুলো আছে, চিন্তা করবেন না। কথাগুলো বলে চলে গেল। এমন ছেলে কয়জন পায় আন্টি? আপনি খুবই ভাগ্যবতী যে এমন একটা ছেলে পেয়েছেন। নয়তো আজকালকার ছেলেরা যেই পরিমাণ ফাজিল আর লম্পট হচ্ছে, মেয়ে দেখলে বাজে কথা বলতে মন চায়। মেয়ে বড় হোক বা ছোট, তাদের আসে যায় না, তাই না রিফাত? আলো রিফাতের দিকে তাকালো। রিফাতের মা রিফাতের দিকে হাসি মুখে তাকিয়ে আছে। এই প্রথম তার ছেলে প্রশংসা শুনে বেশ ভালো লাগছে। রিফাতের মাঝে কেমন যেন অপরাধবোধ কাজ করছে। সে নিচু হয়ে তাকিয়ে আছে। ঠিক বলেছো আলো, আজকাল ভালো ছেলে খুঁজে পাওয়া মুশকিল। আমার ছেলের জন্য অনেক চিন্তা হতো, ভাবতাম বাজে ছেলেদের সাথে মিশে যদি খারাপ হয়ে যায়। কিন্তু আজ তোমার কথা শুনে আমার গর্ব হচ্ছে। আমার ছেলে আমার বিশ্বাস রেখেছে। আমি সবসময় বলি মেয়েদের সম্মান করবা। আজ তোমার কথা শুনে মনে হচ্ছে সে সত্যি আমার কথা রেখেছে। আরে আন্টি, শুধু আমি না, এমন আরো অনেক মেয়েদের সাথে এই ব্যবহার করে থাকে, তাই না রিফাত? এবার রিফাত করুণ চোখে তাকিয়ে আছে। অনুশোচনা বোধ কাজ করছে। আচ্ছা আন্টি, আমি এবার আসি। আসসালামু আলাইকুম। কি বলো মা, খেয়ে দিয়ে যাও। না আন্টি, অন্য একদিন। তুমি একদম আমার বড় মেয়ের মতো। আজ আমার মেয়েটা বেঁচে থাকলে তোমার মতো থাকতো। 5 বছর বয়সে মারা যায় আমার মেয়েটা। এরপর অনেক পরে গিয়ে রিফাত হয়। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কথাটা বলে হালকা জড়িয়ে ধরল। আন্টি আমাকে নিজের মেয়ে ভাবতে পারেন, আর রিফাত ভালো কাজ করছে, তাই ভাবলাম আপনার সাথেও দেখা করে যাই। একজন মাই তো পারে তার সন্তানকে সুশিক্ষা দিতে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আলো দাঁড়াও, রিফাত তোমায় দিয়ে আসুক। আলো রিফাতের দিকে তাকালো। রিফাত চুপ করে আছে। আলো মুচকি হেসে বলল, না আন্টি, রিফাত অনেক করেছে, আর দরকার নেই, আমি যেতে পারবো। আসি আন্টি। আচ্ছা যাও মা। আলো বেরিয়ে গেল। রিফাত তাড়াহুড়ো করে নিজের রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো সাগর আর অনিক ওকে কল দিয়েছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি। রিফাত সাথে সাথে ওদের কল দিল। কল দিয়ে জানতে পারলো সাগর আর অনিকের বাড়িতেও আলো নামের মেয়েটি একই কাণ্ড করেছে। ওদের মা তো খুশিতে সবাইকে বলে বেড়াচ্ছে আজ পরিবার থেকে খুব ভালোবাসা পাচ্ছে। রিফাত খাটের উপর বসলো। আলো বাসায় এসে ওদের নামে নালিশ না করে প্রশংসা করে চলে গেল। তার এমন ব্যবহারে চিন্তিত হয়ে পড়ে গেল। মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রিফাতের ভাবনার মাঝে ওর মা এসে ওর পাশে বসলো। রিফাত, আজ আমি অনেক খুশি। এই প্রথম কেউ তোমার প্রশংসা করলো। আমি তোমায় নিয়ে অনেক চিন্তিত থাকতাম। তুমি আমার কথা শুনেছো, আজ আমি খুবই খুশি রিফাত। আমি জানতাম তুমি কখনো মেয়েদের অসম্মান করবে না। তোমায় সুশিক্ষা দিতে পেরে আমি আদর্শ মা হতে পারলাম। কেউ তোমার দিকে আঙুল তুলে বলতে পারবে না আমি তোমায় শিক্ষা দিইনি। আচ্ছা, তোমার বাবাকে কল করে বলে আসি আজ তোমার পছন্দের খাবার রান্না করব। ভালো কাজ যে করেছো তার জন্য। রিফাতের মা চলে গেল। রিফাতের কেন যেন অনেক লজ্জা লাগছে। যেটা সে করেনি সেটার প্রশংসা পেয়েও মনে শান্তি পাচ্ছে না, মাথা ব্যথা হয়ে যাচ্ছে। পরের দিন রিফাত, সাগর, অনিক ওই একই জায়গায় বসে একজনের জন্য অপেক্ষা করছে। যার জন্য অপেক্ষা করছে তাকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। সে ওদের সামনে আসলো। আলো আপু, আমাদের মাফ করে দিন। আমরা ওই দিনের আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখিত। কালকে আপনার প্রশংসার জন্য আমাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। না ঠিকমতো খেতে পারছিলাম আর না ঘুমাতে পারছিলাম। মাথায় একটা প্রশ্নই, আপনি কেন এমন করলেন? আলো মুচকি হাসলো, তারপর বলল, তোমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। নালিশ করে কি হতো? তোমাদের মা লজ্জিত হতো, এরপর বাবাকে বলতো বাবার হাতে মার খেতে, একজন এক সময় ভুলে যেতে। কিন্তু এতে কি হতো? কালকের মতো কি লজ্জাবোধ কাজ করতো? নিজেকে অপরাধী মনে হতো? না, হতো না। আসলে তোমাদের প্রশংসাই বড় শাস্তি। জানো, কালকের কাণ্ডে বুঝতেই পেরেছো তোমাদের মা বাবা তোমাদের উপর কত বিশ্বাস করে, কত ভালোবাসে। চিন্তা করে দেখো, সামান্য মিথ্যা প্রশংসায় তারা কত খুশি হয়েছে। তোমরা যদি সত্যি সত্যি ভালো কাজ করো তাহলে তারা আরো কতই না খুশি হবে। তিনজন আলোর কথা মনোযোগ দিয়ে শুনলো। সত্যি তো, বাবা মা কত বিশ্বাস করে আর তারা কিনা। আলো আবার বলা শুরু করলো,
সন্তান কোনো দোষ করলে আমরা তাদের নানান কথা বলে ফেলি। প্রথমে বলে থাকি পরিবার থেকে শিক্ষা দেয়নি, বাবা মাই মনে হয় এমন, ভদ্র পরিবারের সন্তান হলে এমন করতো না। এমনকি আমরা জন্ম নিয়েও কথা তুলে ফেলি। কেন জানো? তোমাদের কার্যকলাপের কারণে। আচ্ছা, তোমাদের কি পরিবার থেকে সুশিক্ষা দেয়নি? বলতে পারবে যে তোমাদের পরিবার তোমাদেরকে ভালো কাজ করার কথা বলেনি? না, পারবা না, কারণ অবশ্যই বলেছি, কিন্তু তোমরা সেই শিক্ষা নাওনি। পরিবার থেকে শিক্ষা ঠিকই দিয়ে থাকে, কিন্তু কয়জন ছেলে, কয়জন সন্তান সেই শিক্ষা নিয়ে থাকে? তারপরেও সব কিছুর মাঝে বাবা মাকে দোষারোপ করা হয়, বাবা মা অপমানিত হয়, বাবা মা গালি খায়, শুধুমাত্র ওই সব সন্তানদের জন্য যারা সুশিক্ষা পেয়েও তা গ্রহণ করেনি। পরিবার থেকে শিক্ষা ঠিকই দেওয়া হয়, কিন্তু সেই শিক্ষা গ্রহণ করে কাজ করা অনেক বড় ব্যাপার। অনেকেই আছে সেই শিক্ষা গ্রহণ না করার ফলে তাদের কার্যকলাপের কথা শুনতে হয় পরিবারকে। আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়, আমি এটাও জানি যে আরও অনেকের সাথেই তোমরা এই ধরনের ব্যবহার করেছো। আচ্ছা, কেন শুধু শুধু বাবা মাকে অপমানিত হতে দিতে চাচ্ছ? কেন বাবা মাকে গালি খাওয়াতে চাচ্ছ? তাদের বিশ্বাসকে কি ধরে রাখতে পারবে না? বলেই দম নিল, ওর মাথা নিচু করে আছে। আমি তোমাদের অনুশোচনা বোধ জাগ্রত করতে চেয়েছি, তোমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ। আমি আসি, আল্লাহ হাফেজ। আলো চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। আপু, জি, কিছু বলবা? রিফাত অনেক সাগর আলোকে সেলুট দিল। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে আমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। এতদিন আমরা যা করেছি তা আর করব না। আপনার কথাগুলো অবশ্যই মান্য করব। আর আমরা ওয়াদা করছি আমাদের বাবা মায়ের বিশ্বাস কখনো ভাঙব না। এই পর্যন্ত যাদের সাথে খারাপ ব্যবহার করেছি তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিব। ধন্যবাদ আপু, আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার জন্য। আমাকে তোমাদের বড় বোন মনে করতে পারো। আর ভালো থেকো তোমরা। এক সময় তোমরাই বাবা মায়ের নাম উজ্জ্বল করবে, তাদের গর্বের কারণ হবে। শুভকামনা রইল। হাসি মুখে আলো চলে গেল, রিফাতরাও চলে গেল। আজ ওদের মন হালকা লাগছে অনেক। এদিকে আকরাম তার মেয়েকে নিয়ে খুব খুশি। আলোর দাদি যতবার আকরামের মেয়েকে দেখে আর কাঁদে, একদম আলোর মতো দেখতে। মেয়ে হয়েছে বলে ছুঁয়েও দেখেনি উনি আলোকে। আজ তার আদরের নাতির ঘরে কন্যা সন্তান হয়েছে। আকরামকে সে অনেক ভালোবাসে। আকরাম রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়ায় খুব খারাপ লেগেছিল তার। আকরাম প্রতিদিন নতুন করে তার দাদিকে আলোর উপর করা জুলুমের কথা মনে করে দিত। এভাবে একটা বছর কেটে গেল। আধার আলোকে কত শত জায়গায় খুঁজেছে, শেষ ফলে হার মেনে নিয়েছে। সে ধরে নিয়েছে তার আর আলোর হয়তো মিল হবে না। আর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না, সব দরজা বন্ধ হয়ে গিয়েছে। দম নিতেও কষ্ট হচ্ছে তার। নিয়তিতে হয়তো তাদের আলাদা থাকাই লেখা আছে। 2 দিন পর শীতের সময় একটু দেরি করে দোকানে গেল আধার। চুপচাপ বসে পেপার পড়ছে আর তার কর্মচারী কাজ করছে। হঠাৎ একজন নারী এসে বলল, নাপাদান তো। ভাঙা গলায় কথাটা বলল, বোঝা যাচ্ছে ঠান্ডা লেগেছে তার। আধার তখনও পেপার মুখে গুজে আছে। কর্মচারী ছেলেটা এক পাতা নাপা বের করে দিল। তখন সেই নারী বলল, পুরো পাতা লাগবে না, আমাকে 2টা দেন। আধার মহিলার কথা শুনে পেপার থেকে মুখ তুলে পাশে তাকালো। কে 2টা নাপা ট্যাবলেট নিতে এসেছে? আধার মহিলার দিকে তাকিয়ে থমকে গেল। হাত থেকে পেপার পড়ে গেল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তার বুক ধরফর করছে, গা ঘেমে যাচ্ছে। এই শীতের মাঝেও কর্মচারী ছেলেটি বলছে, আপা 2টা বেশি না। মহিলাটি হালকা চিন্তা করে বলল, ঠিক আছে, পুরো পাতা দিয়ে দিন। এখানে যেই ঠান্ডা, আবার দরকার পড়তে পারে। আপা আপনি এখানে নতুন নাকি? আগে তো দেখিনি। 1 বছর ধরে আছি এখানে, আসিনি তো তাই দেখেননি। আধার এখনো চুপ করে আছে। সে তার চোখকে বিশ্বাস করতে পারছে না। তাহলে কি ভাগ্যে তাদের এক হওয়া লেখা আছে? সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন দরজা খুলে আলোকে দেখতে পেল। হ্যাঁ, আলোই সেই আলো, এই যে আধারের আলো। আধার উঠে দাঁড়ালো। আলো একবার আধারের দিকে চেয়ে ওষুধ নিয়ে হাঁটা ধরল। হয়তো চিনতে পারেনি তার ভালোবাসার আধারকে। আধার সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। কর্মচারীর ডাকে হুঁশ আসলো। আর কিছু না বলে আলো পেছনে দৌড় দিল। আধার আলোর পেছন পেছন হাঁটছে। কেন যে সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। খুব ইচ্ছা করছে সামনে গিয়ে বলতে যে, আলো আমি তোমার আধার। কিন্তু সব শেষ। এই একটা প্রশ্ন থেকে যায়, আলো কি আধারকে মেনে নেবে? আপন করে নতুন সম্পর্কে জড়াবে? এই কিন্তুর কারণে সামনে যেতে পারছে না আধার। আধার আলোর পেছন পেছন ওর বাড়ি পর্যন্ত এসে থেমে গেল। বাড়িটা চিনে উল্টা পথে হাঁটা ধরলো আর নিজের বুকের বাম পাশে হাত রেখে বলল,
আধারের আলো, তুমি আমার এত কাছে থেকেও আমি তোমায় সারা দেশের আনাচে কানাচে খুঁজেছি। এখন যখন পেয়ে গিয়েছি তখন আর দূরে যেতে দিব না। আধার নিজের বাসায় গেল, যাওয়ার আগে মিষ্টি কিনে নিয়ে গেল। খুশির খবর কি মিষ্টি ছাড়া হয়? সবাইকে সুসংবাদ শুনিয়ে দিল। আধারের বড় ভাই দেশে আসার ব্যবস্থা করছে। দেশে এসে নিজের ভাইকে বিয়ে করাবে। আধার আকরামকে খুশির খবর জানাতে চাচ্ছিল, কিন্তু তার আগে সে একটা জিনিস জানতে চায়, সেটা সে যে করেই হোক জানবে। আধার আলোর ব্যাপারে সব খোঁজ নিয়েছে। আলো কি করে না করে সব। শীতের সময় আলো পিঠা বিক্রি করে নিজের ঘরের সামনে। আধার রোজ সকালে আলোকে দেখার জন্য পিঠা কেনার বাহানায় চলে যায়। দুই একবার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আলো তেমন কথা বলে না। আধারে বড্ড ইচ্ছা করে নিজের পরিচয়টা দিয়ে দিতে, কিন্তু তা যে সে পারছে না। নিজের চোখের সামনে প্রিয়তমাকে দেখছে। এই অনুভূতি কেমন তা বলে বোঝানো যাবে না। একদিন আলো পিঠা বানাচ্ছিল, ওদিন প্রচুর কুয়াশা, আশেপাশে তেমন কিছু দেখা যাচ্ছে না। আধার এসে পিঠা কিনে। আলো কখনো টাকা হাতে নেয় না, পাশে একটা ঝুড়ি রেখেছে, সেখানে টাকা আর একটা প্যাকেট রেখে দ্রুত পায়ে হাঁটা দেয়। আধার আলো টাকা নিয়ে সেখানে টাকা আর একটা প্যাকেট রেখে দ্রুত পায়ে হাঁটা দেয় আধার। আলো টাকা নিয়ে প্যাকেটের দিকে চেয়ে আশেপাশে চোখ বুলায়, হয়তো কেউ ভুলে রেখে গিয়েছে। আলো দুটানায় পড়ে যায়, প্যাকেটটা কি নিবে কি না। অনেক ভেবে চিন্তে প্যাকেটটা হাতে দিল। খবরে কাগজ দিয়ে মোড়ানো, যা দেখে বেশ অবাক হয়ে গেল। কারণ আলো সব সময় মানুষকে উপহার দিতে গেলে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে দেয়। এটা তো তার কাছের মানুষ ছাড়া কেউ জানে না। আলো হালকা ঘাবড়ে যায়, জলদি প্যাকেট খুলে ফেলে। হতবম্ব হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চেয়ে থেকে উঠে দাঁড়িয়ে একটু সামনে গেল। চারপাশ কাউকে খুঁজছে, কুয়াশার কারণে দেখাই যাচ্ছে না কিছু। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলো। আজ আর পিঠা বানাতে ইচ্ছা করছে না। সব কিছু গুছিয়ে নিজের ঘরের মেঝেতে বসলো। আলোর গা থরথর করে কাঁপছে। আলো প্যাকেটের দিকে তাকালো। তার মধ্যে একটা বিস্কুটের প্যাকেট আছে, যেটা 15 বছর আগে একজনকে উপহার দিয়েছিল। হালকা ঘোলাটে হয়ে আছে প্যাকেটের উপর লেখাগুলো। ভেতরের বিস্কুটগুলো হালকা গুঁড়ো হয়ে আছে। এই জিনিসটা এত বছর ধরে কে যত্ন সহকারে রাখবে ভাবতেই পারেনি আলো। প্যাকেটটা দেখে মনে করার চেষ্টা করলো, যাকে দিয়েছে তার সেই 15 বছর আগের চেহারা চোখের সামনে ভেসে উঠল। বিস্কুটের প্যাকেটের সাথে একটা চিরকুট পেল। চিরকুটটা খুললো, তাতে লেখা, মনে আছে কি নিজের শেষ বলা কথাগুলো? আলো চিরকুটটা পড়ে কিছুক্ষণ চুপ করেছিল। চোখ দিয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ছে। মুখ দিয়ে অস্পষ্ট একটা শব্দ বের হলো, আধার। আলো এবার নিজেকে ধরে রাখতে পারেনি। 2 হাত দিয়ে মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। এই কান্না কারো কানে পৌঁছাবে না। কিছুক্ষণ কেঁদে নিজেকে শান্ত করলো। 2 হাত দিয়ে চোখের পানি মুছে পড়ল, হ্যাঁ, মনে আছে 15 বছর আগে আমার বলা শেষ কথাগুলো মনে আছে। কিন্তু আমি যে আমার কথাগুলো রাখতে পারিনি আধার। এত বছর পর তুমি যে আমায় খুঁজে বের করবে তারও আশা ছিল না। তুমি আমার আশেপাশে ছিলে, আমি বুঝতে পারিনি। আমি তোমার জীবনে আসতে পারিনি, নিজের শেষ কথাগুলো রাখতে পারিনি আধার। পারলে ক্ষমা করে দিও। আলো বসে বসে বিস্কুটের প্যাকেটের দিকে তাকিয়ে আছে। মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তখন সবে মাত্র প্রাইমারি গণ্ডি পার করে হাই স্কুলে উঠেছে দুজন। দিনকাল ভালো যাচ্ছিল। একই স্কুলে পড়তো আলো আর আধার। হঠাৎ শুনলো আধারা চলে যাবে একেবারের জন্য। কথাটা শুনে খুবই মন খারাপ হলো। নিজেকে গুটিয়ে নিল। আধার আলোর সাথে দেখা করতে এসেছিল শেষবারের মতো, কিন্তু আলো করেনি। পরের দিন যখন আধার চলে যাবে তখন আলো দৌড়ে আধারের কাছে গিয়ে খবরের কাগজে মোড়ানো একটা প্যাকেট ধরিয়ে দেয় আর বলে, আমি আধারের আলো হয়ে থাকবো চিরজীবন। ভুলে যেও না, আমার স্মৃতি হিসাবে আর কিছু দিতে পারিনি তোমায়। আমি তোমার জন্য অপেক্ষা করব। আশা করি তুমিও আমার জন্য অপেক্ষা করবে। আমি যে এই আধারের আলো, আমি তোমারই আছি, তোমারই থাকবো। বলে ওদিন ওই সময় পেপারে মোড়ানো প্যাকেট আধারের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আলো একবারও পিছু ফিরে তাকায় না। এতদিন একসাথে থেকে আজ চলে যাচ্ছিল বহুদূর আজীবনের জন্য, যেটা মেনে নিতে কষ্ট হচ্ছিল। আলোর ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে দরজার কড়া নাড়া শব্দে। দরজা খুলে দেখলো মনিরাবু হাতে বটি নিয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা এত ভালো কেন? রোজ কিছু না কিছু নিয়ে আসবে আলোর জন্য। তাকে ঘরে ঢুকলো। দুজনে মেঝেতে বসলো। সে আলোর দিকে বাটিতে এগিয়ে দিয়ে বলল, মাংস রান্না করেছি। মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। এই নাও, খেয়ে নিও, আমি অফিসে যাব, দেরি হচ্ছে। আলো মনিরাকে কয়েকটা পিঠা দিয়ে দিল। খাবারের প্লেট সাইডে রেখে ভাবছে, এর মানে কি আধার তার জন্য অপেক্ষা করেছে বা এখনো করছে? না, এটা কিভাবে সম্ভব? আমার বিয়ে হয়ে গিয়েছে, তা শুনে তো বিয়ে করে ফেলা উচিত। সেটা সে কি করেনি? তার উপর দাদি বলেছে আধার আর আসবে না। নাকি সত্যিই আমার শেষ বলা কথাগুলো রেখেছে? কথাগুলো ভাবতে বুকটা দুঃখ করে উঠল।
প্রচণ্ড শীতেও আলো ঘেমে যাচ্ছে। আলো কি করবে ভেবে পাচ্ছে না। এত বছর পর আধার তার সামনে এসে প্রশ্ন করলো, কি জবাব দেব? নিজের বলা কথাগুলো রাখতে পারেনি। সে কি বুঝবে আলো পরিস্থিতির শিকার? হয়তো বুঝবে, সে তো এসেছিল আলোকে নিজের করে নিতে, কিন্তু তা আর হয়ে ওঠেনি। কিন্তু আজকে এসেও এলো না। প্রচুর ভাবাচ্ছে আলোকে। যেদিন সে এসেছিল দাদি আলোকে ঘরে বন্দি করে দিয়েছিল। এক নজর দেখার ইচ্ছে ছিল এই বড় আধার দেখতে কেমন। তার হলো কোথায়? জানে না তার দাদি কি এমন বলেছে যে যা করেছে যে আধার চলে গিয়েছে। আর আলো বিড়বিড় করে বলছে, আমাদের ভাগ্য এক হওয়ার লেখা ছিল না, তাই হয়নি। কিন্তু আধার চিরকুট দিয়ে কি বোঝাতে চাচ্ছে? আমি যে আমার কথা রাখিনি, নাকি সে আমার কথা রেখে আমার জন্য আজও অপেক্ষা করছে? প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর কিছু ভাবতে ইচ্ছা করছে না। এখন তার ঘুমের প্রয়োজন। আলো দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লো। আজ সারাদিন ঘরে বন্দি করে রেখেছে নিজেকে আলো। সন্ধ্যায় দরজায় কড়া পড়লো। আলো তো ভয় পেয়ে গেল, কী হতে পারে। দরজা খুলতে ভয় করছে। ভেতর থেকে 2-3 বার জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর পেল না। কিন্তু দরজার কড়া বারবার নড়ছে, বাধ্য হয়ে দরজা খুলেছিল। দরজা খুলে বাইরে তাকিয়ে অবাক হয়ে আছে। চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছে আলোর। দরজার বাইরে আর কেউ নয়, তারই আপনজন দাঁড়িয়ে আছে। আলো দরজা খুলে হতভম্ব হয়ে গেল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। দরজার সামনে আর কেউ নয়, তারই আপনজন, তার আদরের ছোট ভাই আকরাম। দরজার বাহিরে দাঁড়িয়ে আছে আলোর ভাই, ভাইয়ের বউ, তাদের মেয়ে। আকরাম নিজের বোনকে দেখে ঝাপটে ধরলো। 2 ভাই বোন কাঁদছে। ফাতেমাও কেঁদে দিয়েছে। আপারে, আমাকে রেখে তুই কেন চলে এসেছিস? একবার আমাকে বলতে পারতি, আমাকে জানাতে পারতি, এভাবে আমাকে একা করে কেন চলে এলি? আশেপাশের মানুষ কান্নাকাটির আওয়াজ শুনে ভিড় জমে ফেলেছে। আলো নিজেকে স্বাভাবিক করে ওদের ঘরে ঢুকালো। আলো ফাতেমার কোলের বাচ্চাটির দিকে চেয়ে আছে। আকরাম নিজের মেয়েকে কোলে নিল। তোর কথা কিন্তু সত্যি হলো, আমাদের মেয়ে হয়েছে আপা। এই নে আমাদের আফরা, তোর বানানো জামা পরিয়ে এনেছি। একদম পরীর মতো লাগছে, তাই না? আলো নিজের কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে নিয়ে নিল। বাচ্চাটা আলোর দিকে চেয়ে আছে, হাত নাড়াচাড়া করছে। নিজের হাতে আলো গালে ছোঁয়াচ্ছে। আলোর চোখ বেয়ে পানি পড়ছে। একদম আলোর মতো হয়েছে। হবেই বা না কেন? আলো আকরামের চেহারার অনেক মিল। আলো আফরাকে বুকে জড়িয়ে রাখছে। অন্যরকম শান্তি লাগছে। আম্মু, আমি তোমার ফুপি হই, বুঝছো? তুমি জলদি বড় হয়ে যাও, স্কুলে যাবা, খেলা করবা, নিজের মতো করে বাঁচবা। আফরাও মুখ দিয়ে হালকা আওয়াজ করছে, হেসে দিচ্ছে। আলোকে এখন বেশ পরিবর্তন লাগছে। লাগবেই বা না কেন? মানুষের খাওয়া আর ঘুম বেশ প্রয়োজন। কিন্তু শাওনদের বাড়িতে এই দুটির একটিও হতো না। আলো ওদের শরবত বানিয়ে দিয়ে রান্না শুরু করবে। আপাতত ঘরে তেমন কিছু নেই, ভাত আর ডিম ভুনা করে দিবে ভাবছে। ফাতেমা আলোকে উঠিয়ে নিজে বসে গেল আর আলোকে তার ভাইয়ের কাছে গিয়ে কথা বলতে বলল। প্রথমে মানা করলেও ফাতেমা জোরাজোরিতে উঠল। ফলে আলো আকরামের সাথে কথা বলছে। খাট কেনা হয়নি, তাই মেঝে দিয়ে ঘুমায়। কিন্তু তোষক বানিয়েছে, তাতে শুয়ে থাকে। একা মানুষ এত কিছু দিয়ে কি করবে? আর সব না হয় আস্তে আস্তে কিনে নেবে। বাচ্চাটা কোনো মতে বসতে পারে, বসিয়ে দিয়েছে। সে তার মতো খেলা করছে। এরপর আলো ওর ভাইকে সব বলল, এখানে কিভাবে এসেছে, কি কি হয়েছে, শাওন কি কি করেছে সব। শাওনকে ডিভোর্সের পেপার তো পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাকি অনেক কাজ বাকি। আকরাম বলল বাকিটা সে দেখে নিবে। সে একটা কোম্পানিতে ছোটোখাটো কাজ নিয়েছে, তাই করছে। ওদের কথার মাঝে মনিরা এসে হাজির। মনিরা রোজ আলোকে দেখতে আসে। দুজন গল্প করে। আজকে মানুষ দেখে একটু অবাক। আলো মনিরাকে ওর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, সাথে ফাতেমা ও আফরা মনির সাথেও। মনিরা ফাতেমাকে রান্না করতে মানা করলো, বলল আজকে তারা বাসায় খেতে। অনেক মানা করেও কাজ হলো না। সাথে ফাতেমারা মনিরার বাসায়ই থাকবে। বাচ্চা নিয়ে এমন ছোট একটা ঘরে কিভাবে থাকবে? মনিরা চলে গেল, রান্না করতে হবে তাই। কথার মাঝে আকরাম বলল জরুরি কথা আছে। আলো জানে এখানে আকরাম কিভাবে এসেছে, তাই আর জিজ্ঞেস করেনি। আকরাম আলোকে বলল, আপা, আমি তোকে আজ নিতে এসেছি। এটা সম্ভব না রে, আমি সব ছেড়ে এসেছি, পেছনে ফিরে তাকাতে চাই না। আপা দেখো, আমি তোমাকে পেছনে ফিরে তাকাতে বলছি না। আমি চাচ্ছি তুমি সামনে ফেরাও, কিন্তু তা আমার বাড়িতে। তোমার সাথে আমি আছি, ফাতেমা আছে, সাথে আফরা মনিও আছে। তোমার যা সিদ্ধান্ত হবে তাই। আকরাম দেখ, আমি এখানে নতুন করে শুরু করেছি। তার আলোকে থামিয়ে দিয়ে আকরাম বলল, আপা একবার আমাদের মেয়েটাকে দেখো। সে তার ফুফুর আদর থেকে বঞ্চিত হবে। আর যদি তার দাদিও আমাদের দাদির মতো আচরণ করে। আমাদের তো ফুপু ছিল না, কিন্তু আফরা তো ফুপু আছে। সে কি আফরাকে আগলে রাখতে পারবে না?
আকরাম আলোকে নানাভাবে রাজি করানোর চেষ্টা করছে। অতঃপর অনেক ভেবে আলো যাওয়ার জন্য রাজি হয়। পরের দিন সকাল সকাল আকরাম ফাতেমাকে নিয়ে যায়। ওরা পরের দিন আসবে বলল। আলো বাড়ির মালিকের সাথে কথা বলে সব ঠিকঠাক করলো। মনিরা এসে সব কিছু গোছাতে সাহায্য করেছে। মনিরাও খুশি আলো তার পরিবারের কাছে ফিরে যাবে। অতঃপর আলো আজ নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মনিরাকে ধরে হালকা কান্না করেছিল। তার দুঃখের সময় মনিরাই তাকে সাহায্য করেছে, যা সহজে মানুষ করে না। আলো নিজের বাড়িতে ঢুকতে কেমন যেন লাগছে। কিছুক্ষণ পর আলোর মা এসে তার মেয়েকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। আলোর কোনো প্রতিক্রিয়া নেই। আলোর মা আলোকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। কোথাও তার দাদিকে দেখা যাচ্ছে না, হয়তো নিজেকে গুটিয়ে রুমে বন্দি করে রেখেছে। আলো আকরামকে জিজ্ঞেস করলো, দাদি কোথায়? আকরাম বলল তার রুমে। আলো আর কিছু বলল না। আলো তার দাদির সাথে মুখোমুখি হতে চায় না, তাই খাবার দাবার খেয়ে নিজেই রুমে আছে। নতুন সেলাই মেশিন তার রুমে রাখা। যা যা নিখিল নিজের টাকা দিয়ে কিনেছিল সব নিজের রুমে সাজিয়েছে। আর ওই এলাকাটা ছেড়ে আসার কারণ আধার। সে আধারের জীবন এখন জড়াতে চায় না, তাই চলে এসেছে। শাওনের কাছে খবর যায় আলো এসেছে, কিন্তু সে আসেনি। আকরাম তার বন্ধুর মামার সাথে কথা বলে, যিনি উকিল কাগজপত্র দেখে বাকি কাজটা করে ফেলবে। নতুন করে নোটিশ পাঠানো হয়। শাওন ও আলো আদালতে এসেছে। শাওন আলোর সাথে 5 মিনিট কথা বলতে চায়। শাওন আর আলো একটা সাইডে এসে বলল। শাওন কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো। আলো দেখো, আমি মানছি আমার ভুল হয়েছে। আমি তোমাকে শাস্তি দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। আজ আমি অনুতপ্ত। আমি চাই তুমি ফিরে এসো। আচ্ছা, নতুন করে কি আমরা আবার শুরু করতে পারি না? আমরা একসাথে ছিলাম, এবার আমি তোমার সাথে সব কথা শুনবো। ডিভোর্স দিয়ে কী হবে বলো? আলো কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল। আপনি নতুন করে কেন শুরু করতে চান? কারণ আপনি অনুতপ্ত। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি আপনার কাছে কেন ফিরবো? ফিরে যাওয়ার তো কোনো কারণ পাচ্ছি না। আপনি তো আমায় ভালোবাসেন না। আপনি অনুতপ্ত, তাই নতুন করে শুরু করতে চান। আপনি আমার জন্য কি করেছেন? না আপনি ভালোবাসেন, আর না আপনি আমার কোনো দায়িত্ব পালন করেছেন। বিয়ে করে টিস্যুর মতো ব্যবহার করা ছাড়া আর কিছু কি করেছেন? আপনি যদি আমায় ভালোবাসতেন তাহলে আমি না হয় আপনার কাছে আসতাম। আপনি আমায় ভালোবাসেন না, সম্মান করেন না, আমার দায়িত্ব নেন না, আমার খোঁজ নেন না, তাহলে কেন আমি আপনার কাছে যাব? আলো এবার দম নিল। দেখো আলো, একটা সম্পর্কে হুট করে শেষ করা যায় না। তুমি আমাদের বাড়িতে ছিলা, থাকা খাওয়া সংসার করা সবই তো করেছো। একটা কাজের লোককেও ফ্রিতে থাকতে দেওয়া হয়, খেতে দেওয়া হয়, আর আমাকে তো না শান্তিতে খেতে দিয়েছেন না ঘুমাতে। আচ্ছা, আমাকে কি মাফ করে দিয়ে নতুন করে শুরু করা যায় না? কোন কাজের জন্য আপনাকে মাফ করব? আমাকে অসম্মানের জন্য, অবহেলার জন্য, নিষ্ঠুর আচরণের জন্য, নাকি ভালো না বাসা আর দায়িত্বহীনের জন্য? আপনি হয়তো ভুলে গিয়েছেন আমার সাথে আপনি কি কি করেছেন। দাঁড়ান, মনে করিয়ে দিচ্ছি। আপনি সেই লোক যে খাবারে লবণ বেশি হওয়ায় রাত 1টায় 8 কেজি মাছ এনে আমাকে সারা রাত নির্ঘুম রেখেছেন। আপনি সেই লোক যে আমার জামা কাপড় কুচি কুচি করে কেটে ফেলেছেন। আপনি সেই লোক যে বাচ্চা না হওয়ার জন্য আমাকে দোষারোপ করেছেন। আপনি সেই লোক যে আমাকে না বলে আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে জুয়া খেলায় শেষ করেছেন। আপনি সেই লোক যে আমার বাবার বাড়ি থেকে দেওয়া একটা আংটি বিক্রি করে জুয়াতে সব টাকা শেষ করেছেন। আপনি সেই লোক যে আমাকে নিজে থেকে একটা শ্যাম্পুও কিনে দেননি। আপনি সেই লোক যে কথায় কথায় আমাকে আমার বাবার বাড়ির খোটা দিয়েছেন। আপনারাই সেই লোক যারা আমাকে বাচ্চা না হওয়ার জন্য কবিরাজের কাছে নিয়ে গিয়ে অত্যাচার করেছেন। আপনি সেই লোক যে কখনো আমায় জিজ্ঞেস করেননি, হ্যালো তুমি কি খেয়েছো? আপনি সেই লোক যার জন্য রাত 1টা পর্যন্ত না খেয়ে নির্ঘুম থাকতাম। আপনি সেই লোক যার বাড়িতে কত রাত কত দিন না খেয়ে থেকেছি। আপনি সেই লোক যে কখনো আমায় কিছু কিনে দেননি বা জিজ্ঞেস করেননি যে আলো তোমার কি কিছু লাগবে। আপনি সেই লোক যে কখনো আমায় বলেননি যে আমায় ভালোবাসেন, বিয়ে করেছেন তাই আমার সাথে থেকেছেন। আর আপনি সেই লোক যে আমায় বলেছেন আপনি আমায় বিয়ে না করলেও কেউই এমন মেয়েকে বিয়ে করতো না। আমার বয়স বেশি, রূপ নেই, গুণ নেই, কিছু নেই। আচ্ছা, কখনো কি আমার কাছে প্রশংসা করেছেন? আমার রান্না করা খাবারের কোনো প্রশংসা করেছেন? আমাকে কখনো কোথাও ঘুরতে নিয়ে গিয়েছেন? আমাকে কখনো কোনো উপহার দিয়েছেন? আরে উপহার বাদ, ঈদেই তো কিছু দেননি। আলো এবার একটু দম দিল। শাওন চুপচাপ আলোর কথা শুনছে, কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা, বললেন না মাফ করে নতুন করে শুরু করতে। আপনি কি কখনো আমায় মাফ করে ছাড় দিয়েছেন? খাবারের লবণ বেশি হয় কি আমায় মাফ করা যেত না? আপনি তা করেছেন কি? আমি সেলাই মেশিন বিক্রি করে আমার ভাইয়ের টাকা ফেরত দেওয়ায় আমার জামা কাপড় কেটে ফেলেছেন, যেখানে আপনার দোষ ছিল। কই, তখনও তো মাফ করেননি।
বিয়ের রাতে চালের গুঁড়া এনে পিঠা বানাতে বলেন, কই তখনও তো মাফ করেননি। যেখানে নিজে ছোট ছোট কাজের জন্য আমায় মাফ করেননি, সেখানে এত বড় বড় অন্যায় মাফ আমি কেন করব? আমি কেন মানিয়ে নিব? আপনি কি মানিয়ে নিতে পারতেন না? কিন্তু না, আপনি তেমন কিছুই করেননি। যখন যেটা নিজে পারবেন না সেটা অন্যের কাছে আশা করবেন না। আর আপনাকে মাফ করে দিলাম, কিন্তু নতুন করে ঘর বাঁধার স্বপ্ন আপনার সাথে দেখার কোনো ইচ্ছে নেই। আলো উঠে যাচ্ছিল, যাওয়ার আগে শেষ একটা কথা বলে গিয়েছে। আর শুরুতেই তো আপনি বুঝিয়ে দিলেন আমি আপনার সাথে থাকলে সুখী হব কিনা। আপনি এসে আমায় নতুন করে ঘর বাঁধার কথা বলেছেন। কই একবারও তো জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি। অনুতপ্ত হয়েছেন কিন্তু বদলাননি। যাক, শেষ কথা বলি, আপনি বলেছিলেন টাকা না নিয়ে এলে মুখ দেখাবো না, মুখ দেখাতে না। আমি কিন্তু আপনার কথাটা রেখেছি। আর একটা কথা, থুতু ফেলে দিলে সে থুতু আর মুখে নেওয়া যায় না। আলো সোজা হেঁটে যাচ্ছে। আত্মসম্মান থাকতে হয়, সবসময় মানিয়ে নেওয়া যায় না। মানুষের সাথে সংসার করা যায়, কিন্তু এসব জানোয়ারদের সাথে সংসার না করাই ভালো। সব সময় সবাইকে নতুন করে সুযোগ দেওয়া যায় না। তাদের যদি সুযোগ দেই তাহলে নিজের কাছেই হেরে যাব, নিজের কাছে নিজেই নিচু হব। অতঃপর আলো ও শাওনের তালাক হয়ে গেল। আলো পিছু ফিরে আর তাকাতে চায় না। এভাবে কিছুদিন কেটে গেল। আলো একদিন ঘরে বসে সেলাই করছে। এমন সময় আকরাম আসলো, এসে আলোকে ঘর থেকে বাইরে নিয়ে গেল। বাইরে গিয়ে আলো দেখলো কয়েকজন মানুষ বসে আছে, 3 জন মহিলা আর 1 জন পুরুষ। আলো ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, বোঝার চেষ্টা করছে কারা এরা। লোকটাকে দেখে একটু অবাক হলো। ওষুধের দোকানে আর পিঠা নিতে ওই লোকটাকে দেখেছে অনেকবার। তার পাশে একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছে, তার চেহারাটা চেনা চেনা লাগছে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে ভাবছে কারা এরা। লোকটা আলোর দিকে তাকিয়ে আছে। বয়স্ক মহিলাটি কি আলোকে চুপ দেখে বলল, কেমন আছো আলোমণি? আলোমণি নামটা শুনে অবাক হয়ে গেল। মুহূর্তেই মনে পড়ে গেল এই নাম তো 2 জন ডাকতো, এক আলোর বাবা, আরেকজন আধারের মা। আদর করে আলোমণি ডাকতো। তাহলে কি ইনি? আলো লোকটার দিকে তাকালো, চোখ ছলছল করছে। লোকটারও চোখ ছলছল করছে। আলোর কিছু বলার আগে গলা বসে যাচ্ছে। একটা ঢোক গিলে বলল, আধার। আধারের আলো? আলো নিজের দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে বসলো। এতে কেউ অবাক হয়নি। আকরাম, আলোর মা আর আধারের মা, বলল আধারকে আলোর কাছে যেতে। আলো বিছানা বসে কাঁদছে। আধার দরজাটা হালকা চাপিয়ে মেঝেতে বসে বলল, আলোর বিছানায় ঘুমাচ্ছে আফরা। আলোকে কাঁদতে দেখে সে নিজেও কাঁদছে। আলোর দিকে নিজের রুমাল এগিয়ে দিয়ে বলল, কেমন আছো তুমি? আলো অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছে। আধারের প্রশ্নের উত্তর না দিয়ে বাথরুমে চলে গেল আধার। উঠে দাঁড়িয়ে রুমটা দেখছে। আলো মুখে পানির ঝাপটা দিয়ে আয়নায় নিজেকে দেখছে। 3 মিনিট নিচের দিকে চেয়ে বেরিয়ে গেল। গিয়ে খাটে বসে আধারকে বসতে বলল, অনেক বছর পর আমাদের দেখা। তুমি কেমন আছো আধার? বিয়ে করেছো কি? বাচ্চা আছে? ছেলে হয়েছে নাকি মেয়ে? আলোর এসব প্রশ্নের উত্তর জানে, তারপরও প্রশ্ন করছে। আধার চুপ করে থেকে এরপর উত্তর দিল, তোমার কথা রেখেছি আলো, তোমারই অপেক্ষা করছি। তোমার বলা শেষ কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। তুমি কিন্তু তোমার বলা কথাগুলো রাখোনি। কোন কথা বলছো? আমার তো মনে পড়ছে না। আধার একটা দীর্ঘশ্বাস ছাড়লো। দেখো আলো, আমি তোমার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করব। আমি তোমার সব সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, কখনো তোমায় জোর করব না। আচ্ছা, আসল কথা বলি। আমার পরিবার আর তোমার পরিবার আমাদের বিয়ের কথা বলতে এসেছে। আমি জানি তুমি ভালো নেই। আমি শুধু তোমার মতামত চাই। তোমার চাওয়া, তোমার ইচ্ছার কথা শুনতে চাচ্ছি। আলো কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো। কথাগুলো বলার মতো কাউকে পাচ্ছে না। আধারকে নিজের আপন অনেক কাছের মনে হয়, যার কাছে সব কিছু বলা যায়। আধার, আমি চাইলেই তোমাকে বিয়ে করে নিতে পারি। এতে কি হবে? সবাই আমাকে নানান কথাও বলবে, নানান অপবাদ দিবে। তোমার বাড়ির লোকজনও বলতে পারে অনেক কিছু। আধার, আমি ডিভোর্সি, আমার বাচ্চা হয়নি। সব সময় মেয়েদের দোষ দেওয়া হয়। মানুষ ভাবে বাচ্চা না হওয়ায় আমার তালাক হয়েছে। এমনও তো হতে পারে তোমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হবে। আর সবচেয়ে বড় কথা, আমি এমন কিছু করতে চাই যাতে কেউ আমায় অসম্মান না করে, কেউ বলতে না পারে যে আমি নিজের বোঝাটা তোমার ঘাড়ে ফেলেছি, তোমাকে ফাঁসিয়েছি। আমি তোমার যোগ্য নই আধার। আমার কাছে কিছুই নেই তোমার জন্য। আমার কাছে তো নিজের সম্মানটুকুও নেই। আমি তোমাকে বিয়ে করে বোঝা হয়ে থাকতে চাচ্ছি না, কিছু করতে চাই। পড়াশোনা তো করিনি, কী বা করব। আধার কিছুক্ষণ বসে চলে যায়। যাওয়ার আগে বলে, আমি তোমাকে সসম্মানে নিয়ে যাব। কেউ বলতে পারবে না আমি কোনো অযোগ্য মেয়ে বিয়ে করেছি। তোমার কি যোগ্যতা তা সবার সামনে খুব জলদি আসবে, আর আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব। এই বলে ওই দিন আধাররা চলে যায়। কেউ আলোকে কিছুই জিজ্ঞেস করেনি।
আলো জানালা দিয়ে আধারে যাওয়ার দিকে চেয়ে আছে। ইচ্ছা করছে আটকাতে, কিন্তু সে তা চায় না। 2 দিন পর আকরাম আলোর কাছে এসে বলল একটা দোকান নিবে, তাতে যেন আলো তাকে সাহায্য করে। দোকান দেওয়ার জন্য টাকার প্রয়োজন, তাই এত টাকা কোথায় পাবে? এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। এদিকে আকরাম ও ফাতেমা মিলে তাদের বাড়ির সামনে দোকান বসাচ্ছে। ইটের দেয়াল আর উপরে টিন, কাজ শুরু করে দিয়েছে। ফাতেমা ও ওর শ্বশুরি শাশুড়ি মিলে এদিকের কাজ দেখছে। আকরাম আলোকে নিয়ে একটা রেস্তোরাঁতে গেল। সেখানে আধারের সাথে বসা একটা মেয়েকে দেখালো। আলো সেখানে যাওয়ায় আধার মেয়েটির সাথে পরিচয় করে দিল। আলো, ইনি জিনিয়া আমার বন্ধুর স্ত্রী। ইনি একটি এনজিওতে কাজ করে। ইনি অসহায় নারীদের নিয়ে কাজ করেছে, তাদের হাতের কাজ সেলাই কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে। ও আচ্ছা। শুনলাম আপনি নাকি হাতের কাজও সেলাই ভালো পারেন। জি, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মোটামুটি অনেক কাজই পারি। জিনিয়া একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, আলো, আমাদের কাজের জন্য একজনকে দরকার, যিনি ভালো করে সেলাই কাজ, হাতের কাজ প্রশিক্ষণ দিতে পারবে। আপনি কি রাজি আছেন? আমি আপনাকে সাথে নিয়ে কাজ করতে চাই। আলো আধারের দিকে তাকালো। আধার কি সত্যি তার বলা কথাগুলো পূরণ করতে যাচ্ছে? আকরামের ডাকে হুঁশ এলো। আপা সাইন করতে, এমন সুযোগ সবার সময় আসে না। এরপর আলো রাজি হয়ে যায়। আরও কিছুক্ষণ কথা বলে তারা চলে যায়। আলো বাসায় এসে আকরামকে নিজের ঘরে ডাকে। আকরাম আসে। আকরাম, এত টাকা তুই কোথায় পেয়েছিস, যার জন্য দোকান দিচ্ছিস? দিয়েছে একজন। আকরামকে দিয়েছি। আপা থাক না, এত কিছু দিয়ে কি করবি? আকরাম, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। তুই কি অধরার কাছ থেকে টাকা নিয়েছিস? টাকাগুলো দাদি দিয়েছে। আলো অবাক হলো। দাদি টাকা দিয়েছে মানে? দোকানটা তোর জন্য দিচ্ছি। এখানে তুই 3 পিসের দোকান দিতে পারবি, সাথে এলাকার কিছু অসহায় নারীদের সেলাই শিখিয়ে তাদের দিয়ে নতুন উদ্যোগ নিতে পারবি। তোর জন্য দাদি টাকা দিয়েছে। দাদি আমার জন্য টাকা দিয়েছে। আর এই আইডিয়া তুই কোথায় পেলি? আইডিয়া আধার ভাইয়ের। আর দাদি টাকা কোথায় পেয়েছে তা দাদিকে গিয়ে জিজ্ঞেস কর। আমার কাজ আছে, আমি গেলাম। আকরাম চলে গেল। আলো আস্তে আস্তে তার দাদির ঘরে পা বাড়াচ্ছে। এতদিনে তার দাদি তার সামনে আসেনি। আলো তার দাদির কাছে যায়নি। দাদির ঘরে গিয়ে ঢুকে পড়ল। জানালার পাশে বসে আছে। আলো আস্তে আস্তে দাদির কাছে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়িয়ে দেখলো আলো দাঁড়িয়ে আছে। দাদি আস্তে আস্তে উঠে দাঁড়ালো। দাদি কেমন আছেন? আলোর মুখে দাদি শুনে কান্না করে আলোকে জড়িয়ে ধরলো। আলো কান্না করে দিল। মা গো, আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আলো কিছু বলছে না, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। দাদিকে শান্ত করলো। বয়স হয়েছে অনেক। আলো দাদিকে শান্তভাবে টাকার কথা জিজ্ঞেস করলে বলে তার ভাইয়ের ছেলেরা দিয়েছে। বাবার বাড়ি থেকে কেনা কিছুই নেয়নি, কিন্তু জায়গায় তার নাম আছে, সেটা ভাইয়ের ছেলেদের দিয়ে টাকা নিয়ে নিয়েছে। তার বাবার বাড়ির অনেক জমি জমা আছে, সেখানে তার নামও আছে। এত বছরে আলোর জন্য কিছু করেনি বা করতে পারেনি। আকরাম ও ফাতেমার কথা শুনে আলোর দাদি টাকা দেয়। আলো কিছুক্ষণ কথা বলে জানতে পারে আকরাম ওর মেয়েকে দাদির ধারে কাছেও আনেনি। এরপর আলো চলে যায়। আলো দোকান চালু করে দিয়েছে। জিনিয়ার সাথেও কাজ শুরু করে দিয়েছে। প্রতিদিন জিনিয়ার সাথে গিয়ে 3 ঘন্টা করে বিভিন্ন নারীদের সেলার কাজ, হাতের কাজ শেখায়। নিজেদের দোকানও চালু করেছে। এক পাশে 3 পিস বিক্রি করবে, আরেক পাশে সেলার কাজ ও হাতের কাজ শুরু করবে। এলাকার কয়েকজন নারীদের খুঁজে বের করেছে, তাদের কাজ শিখে শুরু করে দিয়েছে। তাদের কাজের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে বেতন দেয়, যাতে করে তারা চলতে পারে। আলো ওইসব নারীদের নিয়ে কাজ করে, যেখানে কেউ কেউ ডিভোর্সি, বিধবা, কেউ স্বামীকে সাহায্য করার জন্য। আলোকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে আকরাম। 15 দিনে ল্যাপটপ চালানো শিখে নেয় আলো। সব কিছু তাড়াতাড়ি করে কাজ শুরু করে। সেখানে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে একটা পেজ খুলেছে। পেজে নকশি পিঠা, কেক নিয়ে কাজ করছে। অনলাইনে কেক, নকশি পিঠা বিক্রি করে ডেলিভারি দেওয়ার জন্য লোক রেখেছে। আধার আলোকে বিভিন্ন গ্রুপে অ্যাড করিয়ে দেয়। আরও অনেক কিছু শিখিয়ে দেয় কিভাবে কাজ করবে। বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়ার জন্য তা নিজে লিখে সাজিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে আলোর উন্নতি হচ্ছে। আলো নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের পরিচয় বানাচ্ছে। মোটামুটি অনেকটা পরিচিতিও পেয়ে গেছে আলো। আধারের আরেকটা কথায় সে হাতের কাজের নিজের বানানো 3 পিস, ফ্রক আরও অনেক কিছু অনলাইনের মাধ্যমে বিক্রি করছে। সব কাজে আধা দূরে থেকেও সাহায্য করছে। আলো এখন অনেক জায়গা যায়। নিজের হাতে বানানো অনেক কিছু এখন নিজের এলাকার পাশাপাশি দেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছে। নিজের এলাকা ছাড়াও আশেপাশের এলাকার মানুষজনও আলোকে চেনে। আলোদের দোকান থেকে 3 পিসগুলো কিনে। বানানো 3 পিস দামেও কম, সাথে বিভিন্ন কাজ করারও আছে। আলোর দোকান থেকে বানানো 3 পিসগুলো বিভিন্ন শপিং মলের দোকানেও দিয়ে থাকে। আলোকে এখন সবাই চেনে। এভাবে কেটে গেল 1.5 বছর। আলোর দিনকাল ভালোই যাচ্ছে। একদিন আলোর দাদি তার ঘরে আসে। তখন সে অনলাইনে কাজ করছিল।
আমার মতে আধারকে বিয়া কইরা ফেলানো উচিত তোমার। দাদির কথা অবাক হয়ে চেয়ে আছে আলো। আজ তুমি যে নাম কামাইছো, যে সম্মান পাইছো, সব আধারের কারণে হয়েছে। আধার কত জায়গায় দৌড়াদৌড়ি করছে, আকরামকে বলে দোকান দেওয়াইছে, এই টিভিটার মধ্যে কাম করার কথা বলছে। তোমার জন্য পোলাডায় অনেক কষ্ট করছে। ওরে আমি কইছিলাম কিছু করলে তোমারে ওর হাতে তুইলা দেব, ওই সেই কথা রাইখা বিদেশ গেছে গা, কিন্তু আমি দেইনি, আমার কথা রাখি নাই। আজ সুযোগ আছে কথা রাখনের। আমি চাই তুমি ওর সাথে নতুন কইরা সব শুরু করো। ওই তোমার জন্য ভালো, ওর মতো পোলা তুমি পাইবা না। ওই তোমারে যতটা বুঝে তার কেউ বুঝবো না। আলো দাদি কথাগুলো বলে চলে গেল। ঠিকই তো, আধার কত কিছু করলো। আধার যে তার বলা কথাগুলো রেখেছে আর রাখে, তাহলে আলো কেন আলোর কথা বলাগুলো থেকে পালিয়ে গেল? আলো আকরাম ও ফাতেমাকে দেখে ওদের সাথে কথা বলে। আকরাম বলে আধার অনেক কাজ করেছে, বিভিন্ন গ্রুপে গ্রুপে আলোর কাজের প্রচার করেছে, তার বন্ধু বান্ধবদের জানিয়েছে, এভাবে অনেক অনেক কষ্ট করেছে। জিনিয়াকে অনেক রিকোয়েস্ট করে আলোকে কাজে নিতে বলেছে। কাজের জন্য জায়গা না থাকা সত্ত্বেও আলোকে নিয়েছে। আধার বলেছে আলো তাদের নিরাশ করবে না। আলো কাজের সফলতার পেছনে আধারের অবদান অনেক। আলো অনেক চিন্তা ভাবনা করে আধারকে ডাকে। আকরামকে সাথে নিয়ে একটা রেস্তোরাঁতে যায়। আকরাম একটু দূরে থেকে দুজনকে কথা বলার সুযোগ দেয়। 5 মিনিট দুজন নীরবতা পালন করে আলো বলে, কিছু বলবেন আপনি? আমি আধারের আলো হয়ে থাকতে চাই। আমাকে কি নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নতুন সম্পর্কের নাম দিতে পারবে কি? আধার মুচকি হাসলো। সে এই কথা শোনার জন্যই অপেক্ষা করছিল। অবশেষে পেয়ে গেল সে তার আধারের আলোকে। অতঃপর আধার আলোর বিয়েটা হয়ে গেল। সামান্য ঘরোয়াভাবে বিয়েটা হলো। তাদের বিয়েতে অনেক মানুষ আসে, মনিরাও আসে, যে আলোকে সাহায্য করেছিল। এমনকি গার্লস গ্রুপের মনিরা আধার ও আলোর কথাগুলো শেয়ার করে। আলো অনেক মেয়ের অনুপ্রেরণা। বাসর ঘরে বসে আছে আলো। অবশেষে সে আধারের আলো হয়েই গেল। আধার তাকে সসম্মানের সাথে তার যোগ্যতা সবাইকে দেখিয়ে দিয়েই আপন করে নিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে আলো কখনো অযোগ্য ছিল না। আলো আধারের রুমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরপর সে রুমে আসে। দুজন নামাজ আদায় করে একসাথে বসে গল্প করছে। এত বছরে কত কথা জমে আছে। আলো পেপারে মোড়ানো একটা প্যাকেট আধারের দিকে এগিয়ে দেয়। আধার হালকা হেসে তা নিয়ে নেয়। পেপার খুলে দেখে বিস্কুটের প্যাকেট, তাও নতুন। প্যাকেটটা ছিঁড়ে দুজন বিস্কুট খাচ্ছে। আধার আলোকে একটা নাক ফুল উপহার দেয়। তো নিজের দেওয়া বিস্কুটের প্যাকেট এক দেখে চিনে ফেলেছো? আর এটা কি আগের বিস্কুট আমাকে খাওয়ানো হচ্ছে নাকি নতুন? আলো ভ্রু কুঁচকে বলল, কালকে রাতে কিনে মুড়িয়ে রেখেছি। আর আমার দেওয়া বিস্কুট আমার স্টাইলে ফেরত দিলে চিনবো না কেন? আর ওই বিস্কুট আমি একমাত্র তোমায় দিয়েছি, আর কাউকে না। তোমাকে দেওয়ার পর না কখনো ওই বিস্কুট কিনেছি, আর না ওই সময়ের বিস্কুট আমার স্টাইলে তুমি ছাড়া কেউ ফেরত দিবে। তার উপর আবার চিরকুটও লিখে দিয়েছো। আর একটা কথা, এতদিন সামনে থেকেও পরিচয় দাওনি কেন? বলে একটা কিলে বসে দিল আধারের পিঠে। আধার হেসে দিয়ে বলল, এই আমার পিঠে কিল দেওয়ার অভ্যাস গেল না তোমার? সম্মান দিয়ে কথা বলো, আমি তোমার 2 মাসের বড়। আধার হেসে দিল। কত বছর পর এই কথাটা তার প্রিয়তমার মুখ থেকে শুনছে। তা তো দিতেই হবে, আমার বাচ্চার মা আর আধারের আলো বলে কথা। বাচ্চার কথা শুনে আলোর মুখটা মলিন হয়ে গেল। আধার বুঝতে পারলো, তাই কথা ঘুরিয়ে বলল, তোমাদের এলাকার ওই মোটুটা কেমন আছে? কোন মোটু? ওই মোটু যার হাতে ছোটবেলায় পিটানি খেয়েছো আর আমাকে গিয়ে বাঁচাতে হয়েছে? এটাও মনে আছে? থাকবে না কেন, আমার সব মনে থাকে। আর মোটু বিয়ে করেছে, তার বাচ্চা কাচ্চাও স্কুলে পড়ে। এভাবে কত শত কথা বলছে। কয়েকদিন পর আলো ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে আসে। ডাক্তার সব নর্মাল বলে। আলোর ভাসুর বিদেশ থেকে আসে। এবারে সবাই ভালো। আলোর শ্বশুর নেই। ভাসুর ও জায়ের একটা মেয়ে আছে। তারা দুজন আমাকে বোনের মতো দেখে, অনেক ভালোবাসে। আগের শাশুড়ির চেয়ে এই শাশুড়ি অনেক ভালো, একদম নিজের মেয়ের আদর করে। ননাসও ভালো। আলোর বাড়ির দোকান ফাতেমা দেখাশোনা করে। আদার বলেছে যা টাকা আসবে সব আফরার। ওই দোকান থেকে ভালো ইনকাম হয়। আকরামের চাকরিও ভালো চলছে। ঘরে সাথে হওয়ায় আকরামের মাও দোকানে থাকে, মাঝে মাঝে দাদিও থাকে। যেহেতু আলো তার মায়ের কাছ থেকে কাজ শিখেছে, তাই ঝামেলা হলে তার মা দেখিয়ে দেয়। সাথে ইউটিউব তো আছেই, নতুন কিছু জানার ও শেখার জন্য ইউটিউব ব্যবহার করে থাকে। আকরামের শাশুড়ি আলোর কাছে মাফ চায়। আলো মাফ করে দিয়েছে। সাথী ও সুচি আলোর কাজের জন্য খুশি, তারাও দেখা করে গিয়েছে। মাঝে মাঝে কিছু ধাক্কা থেকে উপরে ওঠা যায়, যদি উপরে ওঠার জন্য কেউ সঙ্গ দেয়। আলো শ্বশুরবাড়ির এখানে দোকান দিয়েছে, কয়েকজন মেয়েদের নিয়ে কাজ করছে। সাথে তার কেক ও পিঠার ব্যবসাও চলছে। আধারের ওষুধের দোকান ভালোই চলছে। দোকান থেকে ফিরতে দেরি হলে আলোকে ফোন করে জানিয়ে দেয়।
এখন আর রাত 1টা 2টা পর্যন্ত অপেক্ষা করা লাগে না। এখন আলো আধারের জন্য অপেক্ষা করে, কারণ আধার যত দেরি করে আসুক এসে আলোকে জিজ্ঞেস করবে খেয়েছে কিনা। যখন শুনে খায়নি তখন বকাঝকাও করে। আলো শাওনকে ধন্যবাদ দিয়েছে, সে দুঃখগুলো না দিলে এত সুখ পেত না, আর সুখ কি জিনিস তাও বুঝতে পারতো না। আজ আলো আর আধার বাকি সব সুখী স্বামী স্ত্রীদের মতো জীবনযাপন করছে। 1 বছর পর আলো প্রেগনেন্ট, অনেক কষ্টে গর্ভবতী হয়েছে অবশেষে। অনেকের অনেক কথা শুনতে হয়েছিল, কিন্তু আলোর শ্বশুরবাড়ির লোকজন অনেক সাপোর্ট দিয়েছে। একদিন আলো গোসল করে এসে ফোন হাতে নিয়ে দেখে আধার কল দিয়েছিল আর একটা মেসেজ। হোয়াটসঅ্যাপে যাও, একটা জিনিস দেখাবো। আলো হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলো আধার তরমুজের ছবি পাঠিয়েছে। তরমুজ আলোর পছন্দ ছিল। যেদিন বাবা মারা যায় ওদিন পছন্দের জিনিস অপছন্দে পরিণত হয়, কারণ ওই দিন আলো ওর বাবাকে তরমুজ কিনে আনার জন্য বায়না ধরে দিয়েছিল। আর তরমুজ তো আসেইনি, এসেছে তার বাবার লাশ। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ওর বাবা। সবাই আলোকে তখন দোষারোপ করেছিল। আজ আলোর ভয় করছে বাবার মতো যদি আধারে কিছু হয়ে যায়। দেশের সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আলো তাড়াতাড়ি কল ব্যাক করে। 2বার রিং হওয়ার পর একজন রিসিভ করে। হ্যালো আধার, কোথায় তুমি? অপর পাশ থেকে কেউ বলল, জি, আসলে ওই ফোনের মালিক হোয়াটসঅ্যাপে নিহত হয়েছে। তার পকেটে 2টা ফোন, একটাতে আপনার কল আসায় জানলাম। আপনি তার পরিবারকে জানিয়ে দিন আর তাড়াতাড়ি এসে পড়েন। আর ফোনটা কেটে গেল। আলো যা ভাবছে তাই সত্যি হলো। ভয়ে সারা শরীর কাঁপছে। বাসায় কাজ করা কাজের মহিলা আলোর রুমে এসে খাবার নিয়ে এসে দেখে আলো ঢলে পড়ে আছে। কাজের মহিলা রতন খাবার রেখে আলোকে ধরে আর চিৎকার করে সবাইকে ডাকছে, খালাম্মা গো, জলদি আয়েন, পুয়াতি বউ ফিট খাইছে, খালাম্মা, ওই খালাম্মা। রত্নার ডাকে সবাই এসে আলোকে নিচে দেখে ওকে ধরে বিছানায় উঠালো। হাত পা ঢলছে, চোখে পানি দিচ্ছে। 15 মিনিট পর আলোর জ্ঞান ফিরে। আলো চোখ মেলে দেখে সে বিছানায় শুয়ে আছে আর তার পাশে আধার বসে আছে। আধারকে পাশে দেখে উঠে 2টা কিল বসিয়ে দেয়। তোর ফোন কোথায়? আর তুই কাকে দিয়ে ফোন করিয়ে বলেছিস তোর অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে কিল ঘুষি দিতে লাগলো আধার। আধার আলোকে থামিয়ে বলল, আরে আমি তোমার জন্য তরমুজ কিনে নিয়ে আসছি। বাসায় এসে দেখি রত্না আপা চিল্লাচ্ছে। এসে দেখি তুমি ফিট খেয়ে বসে আছো। পরে শুনলাম ফোন হাতে নিয়ে ফিট খেয়েছো। তোমার ফোন নিয়ে দেখি আমার নাম্বারে কথা বলেছো, রেকর্ড শুনে বুঝলাম পকেট মার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি জানি নাকি যে আমার ফোন পকেট মারলো? এসে দেখি ফোন নাই। আলো আধারকে জড়িয়ে ধরলো। আলো অনেক ভয় পেয়ে গিয়েছিল। আধারকে হারানোর ভয়টা ঘিরে ধরেছিল তাকে। আধার অনেক কষ্টে আলোকে শান্ত করে। পুরো প্রেগনেন্সির সময় সাথে ছিল। অবশেষে আধার ও আলো 2টা যমজ সন্তান হয়, এক মেয়ে এক ছেলে। আধার ও আলো ভালোভাবেই জীবনযাপন করছে। শাওন নাকি বিদেশ চলে গিয়েছে। রূপার বিয়ে হয়েছিল, কিন্তু তার বর তাকে অনেক অত্যাচার করে। মুখ বুজে সহ্য করা ছাড়া কিছু করার নেই। রূপা কোনোদিন মা হতে পারবে না। পরপর 2টা বাচ্চা নষ্ট হয়েছে। এরপর আর বাচ্চা নিতে পারেনি। রূপার বর আরেকটা বিয়ে করে। তার সেই স্ত্রীর ঘরে সন্তান হয়ে গিয়েছে। সে এখন কোনো রকম দিন পার করছে। রূপা আজ টের পাচ্ছে নিঃসন্তান থাকা কষ্ট, আর অন্যকে কাজের অর্ডার দিলে কেমন লাগে। যারা অন্যের সংসার নষ্ট করতে চায় তাদের কোনো না কোনো এক সময় তা নিজের কাছেই ফিরে আসে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আলোর কাজ ভালোই চলছে। সম্মানের সাথে আজ সে সংসার করছে। যে বাচ্চার জন্য একসময়ের কথা শুনতো হতো, আজ সে 2 সন্তানের মা। যেখানে স্বামী ভালোবাসা পায়নি, সেখানে আজ আলো আধারের কাছ থেকে ভালোবাসার অভাব নেই। ভালোবাসা, সম্মান, অধিকার কোনো কিছুর অভাব নেই আলোর কাছে। যেখানে বাবার বাড়ির অবস্থা ভালো না বলে কথা শুনতে হতো, আজ এই বাবার বাড়ির অবস্থা আরও ভালো। সব মিলে শেষটা ভালোই হয়েছে। অবশেষে একটাই কথা, আধারের আলো হয়ে বাঁচতে চায় শেষ নিঃশ্বাস পর্যন্ত।